নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। চলুন তাহলে আজকের পর্বটি শোনা যাক। আজকে বলতে চলেছি ইতু পুজোর ব্রত কথা। আমরা বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। সেই ১৩ পার্বণের মধ্যে একটি পার্বণ হলো ইতু ব্রত। এই ব্রতটি কার্তিক সংক্রান্তিতে শুরু হয় আর শেষ হয় অগ্রহায়ণ সংক্রান্তিতে। আপনারা সকলেই জানেন যে অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবারে এই পুজোটি করা হয়। আর অগ্রহায়ণ মাসের যে শেষের রবিবার পড়ে সেই রবিবারটি আপনার নিকটবর্তী কোনো পুকুর, জলাশয়, নদী এই সমস্ত জায়গায় গিয়ে ইতু বিসর্জন দেওয়া হয়। তারপরে কিন্তু ইতুর স্বাদও দেওয়া হয়। এই ব্রতটি সকলেই করতে পারেন। কুমারী, শতবা, পুত্রবতী, বিধবা সমস্ত রমণীরাই এই ব্রতটি করতে পারেন। বলা হয় যে এই ব্রতটি যে একবার করে তাকে সারা জীবনই করতে হয়, যদি তার কোনো বাধা না থাকে। এই ব্রতটি কোনো রমণী যদি শুরু করে তাহলে তার পরবর্তী পুত্রবধূ কিংবা তার মেয়ে যদি এই পুজোটি না আবার শুরু করে তাহলে কিন্তু সেই পুজোটি চলতেই থাকবে। তো এইভাবে তো একটা মানুষ সারা জীবন একটা পুজো করতে পারে না, তার তো বয়স হয়, বৃদ্ধা হয়, সেই সময় কিন্তু তার পরবর্তী প্রজন্ম কিন্তু এই পুজোটি ধরে নেয়। বন্ধুরা, আগেই বলে রাখি যে এই যে আজকে আমি ইতু পুজোর ব্রত কথা বলতে চলেছি, এই ব্রত কথাটি কিন্তু আমি বেশ কয়েকদিন আগে আরও একবার বলেছিলাম। তো তাদের উদ্দেশ্যে বলছি, যারা শোনেননি তারা কিন্তু আজকের ভিডিওটি একদম স্কিপ করবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ইতু পুজোর জন্য লাগে ফুল, দূর্বা, বেলপাতা, নৈবেদ্য সমস্ত কিছু। একটি পরিষ্কার সরার মাঝখানে একটি ঘট বসিয়ে তার চারিদিকে ধান গাছ, হলুদ গাছ, মান গাছ, কচু গাছ একটা করে বসাতে হয়। তার সাথে মটর, সর্ষে, শুশনি, কলমি আর ৫টি ছোট বটের ডাল দিতে হয়। পুজোর শেষে বন্ধুরা এই মন্ত্রটি বলতে হয়: অষ্টচাল অষ্টদূর্বা কলস পাত্রে ধুয়ে, শোনো সবে ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে। ইতু দেয় বর, ধনধান্যে পুত্রপুত্রে ভরে উঠুক ঘর। কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবারে উপসী থেকে ইতুর ব্রত কথা শুনবেন। আর হ্যাঁ বন্ধুরা, ইতুর ব্রত কথা শোনার পরেই কিন্তু আপনি আপনার উপোস ভঙ্গ করবেন। ব্রত কথা: এক দেশে এক গরিব বামুন আর তার স্ত্রী ছিলেন। তাদের উম্ন এবং ঝুম্ন নামের দুটি মেয়ে ছিল। একদিন বামুনের খুব পিঠে খাওয়ার ইচ্ছে হলো। সে ভিক্ষে করে পিঠে খাওয়ার সমগ্র সামগ্রী জোগাড় করে নিয়ে এলে ব্রাহ্মণীকে বললেন যে যাও পিঠে তৈরি করে দাও। ব্রাহ্মণী তখনই পিঠে তৈরি করার জন্য চলে গেলেন। কিন্তু উম্ন এবং ঝুম্ন নামের যে দুটি মেয়ে ছিল, যখন ব্রাহ্মণী পিঠে করছে তখন কিন্তু তারাও রান্নাঘরে গিয়ে হাজির হলেন। ওদিকে ব্রাহ্মণ কিন্তু চুপি চুপি রান্নাঘরের পেছনে বসে বসে সমস্ত কিছুই শুনছিলেন। যখন ব্রাহ্মণী পিঠে করে নামায় তখন উম্ন এবং ঝুম্ন তো আর খুব বড় মেয়ে নয়, ওরাও তো ছোট, ওদেরও তো পিঠে খেতে ইচ্ছে হয়। ওরা দুজনে দুটো পিঠে চেয়েছিল। তাই জন্য ব্রাহ্মণী যেহেতু মায়ের মন, সন্তান যদি চায় সে যেমনই হোক না কেন তাকে কিন্তু দেওয়ার চেষ্টা করে। তাই ব্রাহ্মণী কিন্তু তার দুই মেয়েকে দুটি পিঠে দিয়েছিল। ওদিকে ব্রাহ্মণ তো চুপি চুপি সমস্ত কিছু শুনছিলেন। তাই জন্য যখন ব্রাহ্মণী তাকে পিঠে দিল তখন দেখলো যে দুটো পিঠে কম। তখন ব্রাহ্মণ বলল যে দুটো পিঠে কম কেন? আর ব্রাহ্মণী তো আর অত কিছু বোঝে না, তাই জন্য ও বললো যে না তুমি ভুল গুনেছ, দুটো পিঠে কম নয়। কিন্তু যখন দেখলো বেগতিক আর কিছুই করার নেই, তখন ব্রাহ্মণী বললেন যে হ্যাঁ, আমি উম্র এবং ঝুম্ন আমার দুই মেয়েকে দুটো পিঠে দিয়েছি। এ কথাটি শুনে কিন্তু বামুন ভীষণ রেগে গেলেন। তো যাই হোক, কিছুদিন তেমনভাবেই কাটছিল। তারপর একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বামুন ব্রাহ্মণীকে বললেন যে আমি
অম্ন এবং ঝুমনোকে তাদের পিসির বাড়িতে দিয়ে আসি। সেখানে ওরা দুটো খেতেও পারবে আর ওখান থেকেই তাদের বিয়ের ব্যবস্থা করব। আর বামুন এও বলল যে আমার বোনের অবস্থা খুবই ভালো, এতদিন ধরে আমি অভিমান করে আমার বোনের সাথে কোনো সম্পর্ক রাখিনি। এদিকে ব্রাহ্মণী এই কথাগুলো শুনে মুখে কিছু বললেও না আর খুশিও হতে পারলেন না। তারপরে ব্রাহ্মণ তার মেয়ে দুটোকে নিয়ে বেরিয়ে পড়ল। যখন দুপুর তখন তারা কিন্তু বনের মধ্যে এসে পৌঁছেছে। এদিকে খিদে এবং তেষ্টায় অম্নঝুম্ন প্রায় কাতর। মেয়ে দুটি আর বসে থাকতে পারল না, কারণ তাদের শুধু খিদে পায়নি, তাদের কিন্তু তেষ্টাটাও পেয়েছিল। ক্লান্ত হয়ে বাবার কোলের মধ্যে দুটি মেয়েই কিন্তু ঘুমিয়ে পড়ল। আর বামুন কিন্তু এটাই চেয়েছিল, কখন মেয়ে দুটি ঘুমোবে আর সে পালাবে। হ্যাঁ, এটাই হলো সুযোগ বুঝে ব্রাহ্মণ মেয়ে দুটির মাথায় ইট পেতে, মানে ইট দিয়ে বালিশ বানিয়ে দিয়ে সে কিন্তু সেখান থেকে পালিয়ে গেল। যাবার সময় কয়েকটি গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে সেখানে ফেলে রেখে দিয়ে গেল। যখন ঘুম ভাঙল অম্ন এবং ঝুমনোর, তখন দেখলো যে চারিদিকে গুগলি ফেলা। আর বাবাকে চারিদিকে কোথাও না দেখতে পেয়ে অম্ন ঝুমনোকে বলল, বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। তখন ঝুমনো বলল, না না, আমরা যে বাবাকে না বলে দুটো পিঠে খেয়েছিলাম, তাই জন্য বাবা আমাদেরকে এখানে ফেলে রেখে চলে গেছে। ছোট মেয়ে ঝুমনো এটাও বলল, পিসি বলতে তো আমাদের কখনো কেউ ছিল না, তাহলে বাবা আমাদেরকে এখানে কেন ফেলে রেখে চলে গেল? তাদের কিন্তু ভীষণ ভয়ও লাগছিল। দুজনেই চোখের জলে ভাসালো। কোথায় তারা যাবে তাও তো তারা ঠিক করতে পারল না। এমন সময় দূরে বাঘের গর্জন তারা শুনতে পেল, আর তারা ভেবেই নিল এবারে সত্যি সত্যি বাঘের পেটে তাদের যেতে হবে। আর এমন সময় অম্ন বলল, ঝুমনো, ওই যে দূরে একটা বটগাছ দেখা যাচ্ছে। অম্নর কথা শেষ না হতেই দুই বোন দৌড়ে গিয়ে সেই বটগাছের গোড়ায় গেল। আর তারা বটগাছের সামনে দুজনেই হাত জোর করে বললেন, বাবা বটরূপী নারায়ণ, আমরা দু বোন ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছি। ওই শোনো, দূরে বাঘের গর্জন শোনা যাচ্ছে। অম্ন ঝুমনোর এই কাথুর কথা শুনে বটগাছ তখনই দুভাগ হয়ে গেল। দুভাগ হয়ে দরজা খুলে দিল। অম্ন ঝুমনো যখনই সেই কোটরের মধ্যে ঢুকে গেল, তখনই কিন্তু বটগাছটি আবার জোড়া লেগে গেল। বাঘ তখন মানুষের গন্ধ পেয়ে বটগাছের ওখানে এসেছিল, কিন্তু কাউকে না দেখতে পেয়ে সে কিন্তু নিরাশ মুখে ফিরে গেল। বটগাছ যখন দেখলো যে বাঘ আর এখানে নেই, তখন কিন্তু বটগাছ আবার দুফাক হলো। তখন অম্ন ঝুমনো বেরিয়ে এলো। এখন তারা কোথায় যাবে, কি করবে, এই সমস্ত ভাবতে ভাবতেই জঙ্গলের ভেতরে প্রবেশ করলো। অনেক দূর তারা চলতে লাগলো। তারা একটু দূরে গিয়ে দেখলো যে তাদেরই বয়সী কিছু মেয়ে পুকুরের ধারে ঘট বসিয়ে কী সব পুজো যেন করছে। কাছে যেতেই তারা জিজ্ঞাসা করলো, কি পুজো করছো? আর আমরাও এই পুজো করতে চাই। অম্ন ঝুমনো যেই ঘটগুলির সামনে গিয়ে দাঁড়ালো, অমনিতেই ঘটগুলো উল্টে গিয়ে ভেঙে গেল। তখন মেয়েগুলি রাগ করে বলল যে কোথা থেকে অলক্ষ্মী এলো। তখন অম্ন ঝুমনো কাঁদো কাঁদো হয়ে তাদের জীবনের সমস্ত ঘটনা বলল। তখন মেয়েগুলি অম্ন ঝুমনোর ওপরে একটু দয়া হলো। তখন বলল, যাও গিয়ে স্নান করে এসো ওই পুকুর থেকে। কিন্তু বিধাতার খেলা ছিল অন্যরকম। অম্ন ঝুমনো যেই পুকুরের জলে পা দিয়েছে, অমনি পুকুরের জল সমস্ত কিছু শুকিয়ে গেল। পুকুরের মাছগুলো ছটফট করতে করতে লাফাতে লাগলো। এই সমস্ত দেখে অম্নঝুমনো কাঁদতে কাঁদতে মেয়েগুলোর কাছে এসে সমস্ত কথা বলল। মেয়েগুলো সমস্ত কথা শুনে বলল, কেঁদো না, এই নাও ঘটে দুব্য দিচ্ছি, এই দুব্যটা পুকুরের মধ্যে নিয়ে ফেলে দাও। তেমনি করে মেয়েদের কথা শুনে কিন্তু দুব্য পুকুরের মধ্যে ফেলে দিল। পুকুরে দুব্য ফেলতেই পুকুরটি আবার জলে পরিপূর্ণ হয়ে গেল। তারপরে তারা স্নান করে মেয়েগুলোর কাছে আসলো। তখন মেয়েগুলো বলল, নে এই নাও ঘট আর দুব্য, এই দিয়ে ইতু পুজো করে নাও আর ইতুর কাছে বর চেয়ে নাও। তখন অম্ন ঝুমনো ইতু মায়ের কাছে বর চাইল, ইতু দেবী, আমার বাবা মায়ের দুঃখ দুর্দশা দূর করো, ঘর পরিপূর্ণ করো,
ধনধান্যে স্বর্ণে মুদ্রায়। এইবারে মেয়েগুলো বলল, এই নাও, এই ঘট নিয়ে তোমাদের বাড়ির উদ্দেশ্যে চলে যাও। তখন ইতু দেবী তাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে বাড়ির দিকে নিয়ে গেল। এইদিকে অম্নু আর ঝুমনের বাবা মা ইতুর বরে একদম রাজার মতো জীবন অতিবাহিত করতে লাগলো। এইভাবে ঘট হাতে নিয়ে বাড়ির সামনে এসে উঠল অম্নু আর ঝুমনু। আর তাদের বাবা মা ভাবলো যে এতদিনে মেয়েগুলোকে নিশ্চয়ই বাঘে খেয়ে নিয়েছে। আর তার বাবা ভাবলো আপদ দূর হয়েছে, ভালোই হয়েছে। এমন সময়ে অম্নু ঝুমনুকে বাড়িতে আসতে দেখে তার বাবা অবাক হয়ে গেল। তোরা এতদিন কোথায় ছিলি? এতদিন বেঁচে ছিলি? তোরা মরিসনি? তার বাবার কথা ছিল এটি। তখন অম্নু বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে কিন্তু তোমরা এত ঐশ্বর্যের মালিক হতে না। আমরা ইতু পুজো করে ইতুমাকে সন্তুষ্ট করে তোমাকে রাজা করবার বর চেয়েছিলুম। আর সেই বর চেয়েছিলুম বলেই তোমরা এত বড়লোক হয়েছ। আর এই কথা শোনার পর তাদের বাবা মা আদর করে মেয়ে দুটিকে ঘরে নিয়ে এলো। তারপর থেকে ব্রাহ্মণীও সেই পুজো করতে শুরু করলো। বছর খানিকের মধ্যে ব্রাহ্মণীর একটি পুত্র সন্তানও হলো। তাদের তখন আর আনন্দ ধরে না। ঘর, ঐশ্বর্য, পুত্র, মেয়ে দুটিকে নিয়ে তারা অতি সুখে দিন কাটাতে লাগলো। এইভাবে দিন যাচ্ছিল। তারপরে একদিন এক রাজপুত্র আর কোটালপুত্র তাদের বন্ধু বান্ধব নিয়ে এসে বামুনের বাড়িতে উপস্থিত হলো। বেলা তখন দুপুর। খিদে তেষ্টায় তারা অস্থির হয়ে গিয়েছিল। রাজপুত্র সম্মুখে উন্মুকে দেখতে পেয়ে বলল, আমাদের খুব তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াতে পারো? তখন ছুটে গিয়ে একটা ভাঁড়ে করে এক ভাঁড় জল নিয়ে এলো। এক ভাঁড় জল দেখে রাজপুত্রের ভীষণ রাগ হলো, কিন্তু রাগ সামলে নিয়ে সেই এক ভাঁড় জল থেকে খেতে শুরু করলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যখন জল খেতে শুরু করলো সেই ভাঁড়ের জল আর ফুরোয় না। তখন সেই জল থেকেই তার লোক লস্কর সবাইকে কিন্তু সেই জল খেতে দিল, কিন্তু তারা খাওয়ার পরেও কিন্তু জল ফুরোলো না। এটা দেখে সবাই ধন্য ধন্য করলো অম্নুকে। তখন তার বাবাকে ডাকতে পাঠালো। বাবা আসলে যুবরাজ বললেন যে আমি পদ্রদেশের যুবরাজ, আপনি যদি সম্মতি দেন আপনার এই মেয়েটিকে আমি বিয়ে করতে পারি। কিন্তু বামনের একটি শর্ত ছিল যে তার যেহেতু দুটি কন্যা, তাই দুটি কন্যাকে সে একসাথেই বিয়ে দেবে। তাই রাজপুত্র বলল, আমার সাথে আমার বন্ধু কোটালপুত্র আসে, তার সাথে আপনি আপনার ছোট মেয়েটিকে বিয়ে দিতে পারেন। বামন দেখল যে এ সুযোগ কিছুতেই ছাড়া যাবে না। তখন অম্নুর সাথে যুবরাজের আর ঝুমনুর সাথে কোটালপুত্রের বিয়ে দেওয়া হয়ে গেল। তারপরের দিন বিকেলবেলা যখন তারা শ্বশুরবাড়িতে যাবে, ব্রাহ্মণী তার দুই মেয়েকে জিজ্ঞেস করলো, তোরা কি খেয়ে শ্বশুরবাড়িতে যাবি? তখন অম্নু বলল, আমি এখন রাজার বউ, তাই জন্য আমি মাগুর মাছের ঝোল আর ভাত খেয়ে পান চিবোতে চিবোতে হাতির ওপরে বসে শ্বশুরবাড়িতে যাব। কিন্তু ঝুমনু বলল যে না, আমি ফল আহার করে শ্বশুরবাড়িতে যাব ইতুর ঘট মাথায় নিয়ে। অম্নু যেহেতু কিছু না মেনে ওই সমস্ত জিনিস খেয়ে বেরিয়েছিল, তাই সে যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথে মরদেহ আরও অনেক কিছু অশান্তির সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু ঝুমনু যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথ দিয়ে বিয়ে, সভা সমিতি, অন্নপ্রাশন অনুষ্ঠান, এমনকি পুজো, এই সমস্ত সব কিছু মাঙ্গলিক অনুষ্ঠানগুলি হচ্ছিল। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে, তাই জন্য অম্নু ঝুমনু শ্বশুরবাড়িতে যাওয়ার পর কি হয়েছিল সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে আমি বলবো। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নয় বন্ধুরা, এর পরবর্তী অংশের সাথে পরের দিন আসছি। নমস্কার।